পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম শিরিন আর শিরিনের মা প্ল্যান করেছে পারুলের মাথা থেকে আশুতোষ বসুর হাতটা চিরদিনের মতো সরিয়ে দেওয়ার জন্য। সেই জন্য আশুতোষ বসুকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। একটা লোক লাগিয়েছে। মর্নিং ওয়াকে গিয়েছিল আশুতোষ বসু, তাকে এমনভাবে ধাক্কা মেরেছে মাথায় আঘাত লেগেছে। পারুল গিয়েছিল একটা মাফলার দিতে যদি সকালবেলা ঠান্ডা লেগে যায়, গিয়ে দেখেছে এইরকম বিপত্তি। ছুটে গিয়ে দাদুর মাথাটা কোলের মধ্যে নিয়েছে। কি করবে দিশেহারা, লোকজন জড়ো হয়ে গেছে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে। পকেট থেকে ফোন বার করেছে, ফোন করছে রায়ানকে। এদিকে রায়ানও ঘুম থেকে উঠেছিল, চা চাইছিল। হঠাৎ দাদুর ফোন থেকে ফোন পেয়ে রিসিভ করে জানতে পেরেছে দাদুর এই অবস্থা। বাড়ি শুদ্ধ লোক ছুটে গেছে হাসপাতালে। কিভাবে এরম ঘটনা ঘটলো? ডাক্তাররা বলেছেন সিরিয়াস কন্ডিশান, সাড়া দিচ্ছেন না। কি এমন হয়ে গেল এইটুকু সময়ের মধ্যে? ঠাম্মি গেছে, বলছে যে এত বছরের আমাদের সংসার আমাকে ছেড়ে চলে যাবে, আমি তাহলে কি করে থাকবো? আমার মনের কথা কাকে বলবো? সকলেই ভেঙে পড়েছে। বাড়ির একজন দণ্ডমুণ্ডের কর্তা পারুল কান্নাকাটি করছে, বলছে রায়ান তুই এইভাবে ভেঙে পড়িস না, তুই যদি ভেঙে পড়িস তাহলে বাড়ির সকলেও ভেঙে পড়বে। তুই হচ্ছিস একটা এমন মানুষ যার মধ্যে পজিটিভ ভাইবস আছে, তোকে দেখে সবাই অনেকে পজিটিভিটি পায়, তাই তোকে ভেঙে পড়লে চলবে না। ও তাও নিজেকে ঠিক রাখতে পারছে না, ভুবনেশ্বরকে ডাকছে। দাদু যদি চলে যায় ওর মাথার একটা ছাতা চলে যাবে, অভিভাবক থাকবে না। ঠাম্মি অজ্ঞান হয়ে যাচ্ছিল, সকলে ধরে নিয়েছে। সবারই খুব মন খারাপ। ছোট বউ এই ফাঁকে বলছে কালকেই এত হইচই কাণ্ড, আজ এরকম অবস্থা, কি করে এরকম হলো? হঠাৎ শিরিন চলে এসছে, জানতে চেয়েছে কি হয়েছে দাদু। পারুলের মনে সন্দেহ হয়েছে, শিরিনকে কে খবর দিল? আমরা তো কেউ খবর দিইনি। বলছে তুই এখন এইসব ব্যাকা কথা বলছিস? কিন্তু এটাও তো প্রশ্ন। ও কথা ঘুরিয়ে জানতে চাইছে দাদুর কি কন্ডিশান। এদিকে ডাক্তারবাবুরা বলছেন যে রিপোর্ট এলে তবে বলবে। ঠাম্মি বলছে ভালো মন্দ কি কিছু হয়ে গেল, আমাকে একটা খবর দাও, আমি কি করে থাকবো? সকলে কাঁদছে। শিরিন এসছে রানের মার কাছে, যে আন্টি কি করে হলো? বলছে কি জানি একটা গাড়ি এসে ধাক্কা মেরে দিল, কেন যে এরকম হলো? হঠাৎ পুলিশ ওখানে এসছে। শিরিন জানতে চেয়েছিল যে তোরা গাড়ির নাম্বার নিয়েছিস কিনা। পারুল বলেছিল সেই সময় কিছু মনে ছিল না, কি করব না করব, দাদুর এরকম অবস্থা। কিন্তু আশেপাশে লোক ছিল, তারা হয়তো থানায় খবর দিয়েছে। পুলিশও চলে এসছে, বলছে সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা সকলে কি বাড়ির লোক? আমরা দেখেছি গাড়িটা ব্রেক ফেল করেছিল, আর গাড়িটাকে আমরা ধরে নিয়েছি, আর যে ড্রাইভার ছিল তাকেও আমরা অ্যারেস্ট করেছি। দেখি কি করে কি হলো। পারুল ছুটতে এসছে, বলছে যা হওয়ার তা তো হয়ে গেছে, আপনারা ওই রকম গাড়ি ছাড়েন কেন রাস্তায়? ওর ওপর সবাই রেগে যাচ্ছে, বলছে তুমি এখন চুপচাপ থাকো, ওদের কাজ করতে দাও, কেন তুমি এখন চেঁচামেচি করছো? মাথা ঠান্ডা রাখো। শিরিন ভয় পেয়ে গেছে, ড্রাইভারটা যদি ধরা পড়ে যায় ওর মারফত ওর মার কাছে পৌঁছে যাবে, তখন কি হবে? কি করে আটকাবে? শিরিন মনে মনে ভাবছে আশুতোষ বসুকে পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। পারুল একটা আশ্রয় পেয়েছিল, সব সময় দাদু ওকে সাপোর্ট করতো, সেই জায়গাটা সরিয়ে দিতে চাইছে। ওই জন্য ওর মা আর ও মিলে প্ল্যান করেছিল। এমনকি শিরিন আর পারুলের মাঝে যে আসবে তাকেই সরিয়ে দেবে। পারুলকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। অনেক রকম প্ল্যান ওরা ভেবে রেখেছে। এদিকে ডাক্তারবাবু এসে বলছেন খুবই ক্রিটিক্যাল অবস্থা, ব্রেনে হ্যামারেজ হয়েছে, ব্লাড ক্লট করেছে, ওনাদের পক্ষে সম্ভব না অপারেশন করার। দুজন নিউরো সার্জেন আছেন কলকাতার বড় বড়, তাদেরকে ওনারা কল করেছেন। বড় ছেলে বলছে আপনারা যে করে হোক আমার বাবার প্রাণ ফিরিয়ে দিন। ডাক্তাররা চলে এসছে, ডাক্তারদের হাত জোর করে ঠাম্মি বলেছে বাবা আমার স্বামীকে তোমরা ফিরিয়ে দাও, স্বামী ছাড়া যে আমি থাকতেই পারবো না, আমি বেঁচে থাকবো কী করে? আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। পারুল বলল আপনাদের বাবা মনে করেই
আপনারা অপারেশানটা করবেন। ওনারা বলছেন, আমি বুঝতে পারছি আপনাদের কী অবস্থা, কিন্তু দেখুন আমরা তো প্রাণ দিতে পারি না, আমরা অপারেশানটা করতে পারি। আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন, আমরা তো আপ্রাণ চেষ্টা করব। ওরা চলে গেল। শিরিন জানতে পেরেছে কলকাতার বড় দুজন নিউরোসার্জেন এসে সার্জারি করবে। ও ভাবছে যদি আশুতোষ বসু বেঁচে যায় তখন কি হবে, ওদের প্ল্যানটা ফেল হয়ে যাবে। ন্যাড়াগোয়ালে কারখানা নিয়ে ওরা যে প্ল্যান কষেছিল সেই প্ল্যানটাও ভেস্তে গেছিলো। এবারও যদি তাই হয়, আশুতোষ বসু যদি বেঁচে যায় তাহলে তো পারুল ওর গার্জেন ছাড়া হবে না। এটা তো হতে দিতে পারা যায় না। কেউ প্রশ্নও করলো না শিরিন কী করে জানলো ওখানে আছে আশুতোষ বসুর মেয়ে, নাতি নাতনি, ছেলে বউ, সকলে ভেঙে পড়েছে। মেয়ে বলছে, বাবা হচ্ছে আমাদের পরিবারের একটা শক্ত খুঁটি, তাকে ছাড়া আমরা ভাবতেই পারি না। এই রকম অবস্থা হলো, এটা মেনে নেওয়া যাচ্ছে না। রায়ান কান্নাকাটি করছে যে দাদু তুমি শিগগির ওঠো, তোমাকে এইভাবে দেখতে ভালো লাগছে না, তুমি বকো, তোমাকে ওগুলোই মানায়, তুমি শাসন করো সকলকে, এরমভাবে থেকো না। পারুলও ঠাকুরকে সমানে ডাকছে যে কেন এরকম একটা দিন দেখতে দিলে, দাদু কার কী ক্ষতি করেছিল, আমার কি হবে দাদু না থাকলে। ঠাম্মিও অস্থির হয়ে যাচ্ছে, তার স্বামীর এই অবস্থা, বুঝতে পারছে না কি ঘটেছে বা কি ঘটতে পারে। সকলের কাছে জানতে চাইছে তোরা আসল খবরটা বল, কি হতে পারে। এদিকে অপারেশন থিয়েটারে অপারেশান শুরু হচ্ছে, তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিরিন গুগলে দেখেছে সার্চ করে যে দুজন ডাক্তার এসছেন, ওরা খুবই বড় ডাক্তার, 90% ওনারা কিওর করে দেন রুগীর অপারেশন করে। সেটাই ওর ভয় লাগছে, ভাবছে ওর মাকে ফোন করে জানাবে, তাই মাকে ফোন করেছে। ওর মা বলছে ওখানকার আপডেট কি, বলল যে এখানকার দুজন বড় নিউরোসার্জেন এসছে, তারা যদি এই আশুতোষ বসুর চিকিৎসা করে ভালো করে দেয় তখন কি হবে মম। বলছে না, এটা হতে পারে না, আমরা কিছুতেই ওনাকে সুস্থ হতে দিতে পারি না। বলছে কি করবে তুমি, ন্যাড়াগোয়ালের মতো যদি অবস্থা হয়, আমাদের তীরে এসে তরি ডুবে যায়, পারুল আবার মাথা তুলে দাঁড়াবে। বলছে না, আমি সেটা কিছুতেই হতে দেবো না, আমি কিছু বন্দোবস্ত করছি। বলছে অপারেশান তো শুরু হয়ে গেছে, কিন্তু অপারেশানটা করতে দেওয়া যাবে না। তাই শিরিনকে বলল তুমি ফোনটা রাখো, আমি দেখছি। ওদিকে অপারেশান শুরু হচ্ছে। শিরিনের মা এমন ব্যবস্থা করতে চাইছে যাতে আশুতোষ বসু যেন বেঘোরে প্রাণটা হারায়, অপারেশানও আটকে দেবে, এত বড় ক্ষমতা ওর। সেটাই তো অবাক লাগছে, আদৌ কি পারবে এই কাজটা করতে। পারুল, রায়ান বা পরিবারের লোকজন কি কোনো দিন জানতে পারবে আশুতোষ বসুর অ্যাক্সিডেন্টের পেছনে শিরিনের মার হাত আছে, যাকে রায়ানের মা একেবারে নিজের জ্যোষ্ঠীর বলে মনে করে, পারুলকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগে, সেই তারাই ক্ষতি করতে চেয়েছে এই বসু পরিবারে। দেখতে থাকবো দাদুর কি অবস্থা হয়। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।